এদিকে ভারতের গ্রিন সিগন্যালে আওয়ামী লীগের অ্যাকশন শুরু। এবার ফেসে যাচ্ছেন সেনাপ্রধান। একে একে গ্রেফতার হতে চলেছেন সাবেক উপদেষ্টারা। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগ কিন্তু মাঠে নেমে পড়েছে তাদের নিজেদের অধিকার আদায়ের। বাংলাদেশ আওয়ামী লীগ সর্বদা প্রস্তুত এবং জনপ্রিয় শেখ হাসিনা ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন সারা বাংলাদেশ থেকে তাদেরকে আমরা মোকাবেলা করবো ইনশাল্লাহ। আওয়ামী লীগ এপ্রিল মাসের 10 থেকে 12 তারিখের মধ্যে তাদের স্বাভাবিক রাজনীতিতে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে। স্বাভাবিকভাবে নিষেধাজ্ঞাবিহীন আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারবে। অন্তত 3টা যুক্তি উপস্থাপন করলেই আপনারা বুঝতে পারবেন যে কিভাবে এটা হতে যাচ্ছে। আইজিপির পর এবার কি তবে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের পালা? যদি শেষ পর্যন্ত জেনারেল ওয়াকারুজ্জামানের অপসারণ ঘটে, তবে পরবর্তী সেনাপ্রধান কে হবে তা নিয়ে সামরিক এবং রাজনৈতিক মহলে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। সেনাপ্রধানের সম্ভাব্য বিদায় হবে একটি গভীর রাজনৈতিক এবং কৌশলগত সিদ্ধান্ত। এই যে ডাস্টবিন শফিক আছে, বড় বড় চাপা মারতো, গালবাজি করে করে মিডিয়া গরম রাখতো, সেও নাকি 2000 কোটি টাকা আত্মসাৎ করেছে। যে 3 জনের নাম বলেছে, আসিফ নজরুল, ডাস্টবিন শফিক এবং আসিফ মাহমুদ, তাদেরকে গ্রেপ্তার করতেই হবে। তারা এখনো দেশে আছে, এই সুযোগ সীমিত সময়ের জন্য। তা না হলে জনগণ আইন হাতে তুলে নিবে, এদেরকে ধরে ধরে ধরাই দিবে আর টাকার হিসাব নিবে। আমি তো মনে করি যে সবার বিরুদ্ধে এই সমস্ত অপরাধে মামলা হওয়া উচিত এবং সবচেয়ে আগে মামলা হওয়া উচিত ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের মধ্যে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনাবলী থেকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। আমরা এই বার্তা দিতে এসেছি যে 1.5 বছর এই সুদখোর মহাজন ইউনূস সরকারের নেতৃত্বে আমাদের দেশে যে জঙ্গিবাদ উত্থান, মৌলবাদ উত্থান এবং এই বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সমস্ত কিছুভাবে ধ্বংস করা হয়েছে, সেই জায়গা থেকে আমরা মনে করি আজকের 21শে ফেব্রুয়ারি আমাদের এই বার্তায় যে আমরা জঙ্গিবাদ মৌলবাদের বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগ সর্বদা প্রস্তুত এবং জনপ্রিয় শেখ হাসিনা ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন সারা বাংলাদেশ থেকে জঙ্গিবাদ মৌলবাদ এবং 24-এর যে জঙ্গিবাদ আছে তাদেরকে আমরা মোকাবেলা করবো ইনশাল্লাহ। তাহলে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরছে কবে? আওয়ামী লীগের রাজনীতিতে ফিরতে হলে আওয়ামী লীগের ওপরে প্রফেসর ইউনূস সরকার যে নির্বাহী আদেশে নিষেধাজ্ঞা দিয়েছে কার্যক্রমের ওপরে, সেই নিষেধাজ্ঞা হয় তুলে নিতে হবে অথবা বাতিল হতে হবে অথবা আদালত কর্তৃক অবৈধ ঘোষণা আসতে হবে। এই যে কোনো একটা, 3টার যে কোনো একটা হতে হবে। এই 3টার যে কোনো একটা হতে গেলে কতটা সময় প্রয়োজন আমরা বিভিন্নভাবে বিশ্লেষণ করে দেখার চেষ্টা করেছি যে আওয়ামী লীগ এপ্রিল মাসের 10 থেকে 12 তারিখের মধ্যে তাদের স্বাভাবিক রাজনীতিতে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে। এখন প্রশ্ন করতে পারেন, কিভাবে আপনি স্পেসিফিকলি বলছেন এপ্রিল মাসের 10 থেকে 12 তারিখের মধ্যে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার পরিবেশ তৈরি হয়েছে, স্বাভাবিকভাবে নিষেধাজ্ঞাবিহীন আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারবে? চলুন তাহলে একটু এই ব্যাপারটা বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করি যে কিভাবে আমরা একেবারে স্পেসিফিকলি বলতে চাচ্ছি যে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে সক্ষম হবে সম্ভবত এপ্রিলের 10 থেকে 12 তারিখে। বেশ কয়েকটা, অন্তত 3টা যুক্তি উপস্থাপন করলেই
আপনারা বুঝতে পারবেন যে কিভাবে এটা হতে যাচ্ছে এবং এটাই সম্ভবত আওয়ামী লীগের জন্য অপেক্ষা করছে। আওয়ামী লীগের রাজনীতিকে পুনর্বাসন করা হচ্ছে, এই অভিযোগ করা হচ্ছে এনসিপি জামাতের পক্ষ থেকে। জামাত অতটা সরব না, এনসিপি মূলত বেশি সরব। জামাত সরব না, তার একটা বড় কারণ রয়েছে। তার কারণ হচ্ছে যে বিএনপি সরকার ক্ষমতায় নেওয়ার পরে একটা ঘোষণা এসেছে, খুব দ্রুত স্থানীয় সরকার নির্বাচন হবে। সেই ক্ষেত্রে ঢাকার 2টা সিটি কর্পোরেশন এবং চট্টগ্রামের সিটি কর্পোরেশন, এই 3টা সিটি কর্পোরেশনের নির্বাচন দিয়ে সেই প্রক্রিয়া শুরু হবে। সেই প্রক্রিয়া শুরু হলে আবারও সেই ভোট ব্যাংকের প্রসঙ্গ আসবে যে আওয়ামী লীগের ভোট ব্যাংক বিএনপি নাকি জামাত কাদের পকেটে যাবে যদি আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। সেটা একটা বড় প্রশ্ন। এবং নির্বাচন কমিশনের তরফ থেকে এটাও নিশ্চিত হওয়া গেছে যে ঈদের পর থেকে এই 3টা সিটি কর্পোরেশনের নির্বাচনের ব্যাপারে কাজ শুরু করবে নির্বাচন কমিশন, অর্থাৎ খুব শীঘ্রই এই 3টা সিটি কর্পোরেশনের নির্বাচন হবে। সুতরাং সেখানে জামাত আওয়ামী বিরোধী একেবারে ডিরেক্ট ন্যারেটিভ তৈরি থেকে বিরত আছে, কিন্তু এনসিপি একেবারে ডিরেক্ট বিএনপিকে অভিযোগ করছে যে আওয়ামী লীগকে পুনর্বাসন করছে বিএনপি। কিন্তু বিএনপি কি চাইছে? বিএনপি ভোটের রাজনীতির ইকুয়েশন তো রয়েছেই, আর একটা ইকুয়েশন রয়েছে, সেটা হচ্ছে যে বিএনপি চাই বহুদলীয় গণতন্ত্র, যেহেতু তারা বিশ্বাস করে বলে সেহেতু তারা চায় কোনো দল নিষিদ্ধ হয়ে না থাকুক। কারণ বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকারে নির্বাচনের আগে বলেছিলেন যে আজকে একটা দলকে নিষিদ্ধ করা হয়েছে, কালকে যে আমার দলকে নিষিদ্ধ করা হবে না তার গ্যারান্টি কোথায়? এটা কিন্তু বাস্তবতা। বিএনপির আরেক নেতাও অনেকদিন আগে এই কথাটা বলেছিলেন। তাহলে আওয়ামী লীগ ফিরছে কিভাবে? আওয়ামী লীগের ওপরে কার্যক্রম নিষেধাজ্ঞা রয়েছে এবং প্রফেসর ইউনূস সরকার নির্বাহী আদেশে এই নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। আওয়ামী লীগকে ফিরতে হলে এই নিষেধাজ্ঞা সরকারকে তুলে নিতে হবে। 1, হয় তুলে নিতে হবে, 2, আদালতে যেতে হবে, আদালতে মামলা করতে হবে, রিট করতে হবে এবং আদালতের মাধ্যমে রায় আসতে হবে যে এই নিষেধাজ্ঞা অবৈধ, এটাকে অবৈধ ঘোষণা করা হলো, তখন আওয়ামী লীগ ফিরতে পারবে। 3, সংসদের মাধ্যমে হতে পারে। সংসদের মাধ্যমে কিভাবে হতে পারে? সংসদের মাধ্যমে যেভাবে হতে পারে সেটা হচ্ছে যে সংসদ অধিবেশন, এই সরকারের আমলে সংসদ অধিবেশন প্রথম যেদিন বসবে সেই দিন থেকে 30 দিনের মধ্যে প্রফেসর ইউনূস সরকারের আমলে গৃহীত সকল আইনি পদক্ষেপ, যতগুলো আইনি পদক্ষেপ তারা নিয়েছে, রাষ্ট্রপতির মাধ্যমে যতটা অধ্যাদেশ তারা জারি করেছে, সমস্ত কিছুর বৈধতা দিতে হবে এই 30 দিনের মধ্যে। 30 দিনের মধ্যে যদি সরকার এই হাজারো, প্রফেসর ইউনূস সরকার তো রেকর্ড করেছে এই তাদের সময়ে, হাজারো অধ্যাদেশ জারি করেছে, হাজারো প্রজ্ঞাপন জারি করেছে, হাজারো আইন, নতুন করে আইন তৈরি করেছে, সব কিছুর বৈধতা বিএনপি সরকারকে দিতে হবে। যদি বিএনপি সরকার বৈধতা না দেয় তাহলে কি হবে? তাহলে অটোমেটিকলি প্রফেসর ইউনূস সরকারের আমলে গৃহীত আইনি যে সিদ্ধান্তগুলো, সেই সিদ্ধান্তগুলো বাতিল হয়ে যাবে। এখন প্রশ্ন আসে যে প্রফেসর ইউনূস সরকারের আমলে যত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অধ্যাদেশ থেকে শুরু করে প্রজ্ঞাপন, আইন চেঞ্জ, যত সিদ্ধান্ত নেওয়া হয়েছে নতুন সংসদে, বিএনপির আমলে নতুন সংসদের 30 দিনের মধ্যে, 1 মাসের মধ্যে আইন রয়েছে, 30 দিনের মধ্যে এগুলো করতে হবে। 30 দিনের মধ্যে কি এই সবগুলো পর্যালোচনা করে সেই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া, ভেবে চিন্তে সিদ্ধান্ত নেওয়া সম্ভব? এক কথায় উত্তর হচ্ছে সম্ভব নয়। এখন তাহলে যদি বিএনপি এই প্রফেসর ইউনূস সরকারের আমলের সিদ্ধান্তগুলো কার্যকর না করে, আইনি বৈধতা না দেয়, তাহলে সব কিছু সেগুলো বাতিল হয়ে যাবে। তার মানে আওয়ামী লীগের উপরে যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞাও বাতিল হয়ে যাবে। তখন আওয়ামী লীগ অটোমেটিকলি রাজনীতিতে ফিরবে, তাদের যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা আর কার্যকর থাকবে না। নির্বাচন কমিশনের ওই নিবন্ধন স্থগিতের ব্যাপারটাও আর থাকবে না, সেটা অটোমেটিকলি হবে। তাহলে বিএনপি কোন পথ বেছে নেবে? বিএনপি নাম্বার 1 যে পথ, সেটা হচ্ছে যে নির্বাহী আদেশে প্রফেসর ইউনূসের নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা সম্ভবত বিএনপি তুলে নেবে না। বিএনপি এই নির্বাহী আদেশে, আবার আরেকটা নির্বাহী আদেশে এই ব্যাপারটা তুলে নেওয়ার ওই সমালোচনার পথে তারা যেতে চাইবে না। তাদের অল্টারনেটিভ আরেকটা রয়েছে, তারা আওয়ামী লীগকে ব্যাকডোরে বলতে পারে যে তোমরা আদালতে যাও, আদালতের মাধ্যমে সিদ্ধান্ত আনো। আদালতের মাধ্যমে সিদ্ধান্তটাও দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার হতে পারে, আবার আদালত যে এটা বাতিল করে সিদ্ধান্ত দেবেন সেটারও তো গ্যারান্টি নেই। সুতরাং একটা নিরাপদ জায়গা হচ্ছে সংসদে প্রফেসর ইউনূসের যে বিষয়ের বৈধতা দেবে না, সেই লিস্টের মধ্যে আওয়ামী লীগের ওপরে নির্বাহী আদেশে নিষেধাজ্ঞার ব্যাপারটাও তারা রাখবে। অটোমেটিকলি এটার যদি বৈধতা সংসদ না দেয় তাহলে এটা বাতিল হয়ে যাবে। তাহলে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারবে এবং বিএনপি সরকারের ওপরেও ওই সমালোচনার চাপটা আসবে না যে প্রফেসর ইউনূস সরকারের নিষেধাজ্ঞা তারা আবার আরেকটা আদেশে সেটা বাতিল করে দিল, তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাইলো, এই চাপটা আসবে না। অটোমেটিকলি সংসদে সেটা পাস হয়নি, সংসদের দৃষ্টি আকর্ষণ হয়নি, সেটা বাতিল হয়ে গেছে, কিছু করার নাই, ব্যাপারটা এরকম হবে। তাহলে স্পেসিফিকলি কিভাবে বললাম যে এপ্রিলের 10 থেকে 12 তারিখের মধ্যে এই আওয়ামী লীগ রাজনীতিতে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে। এবার আসুন
চ্যানেল 24-এর একটা খবর দেখায়। চ্যানেল 24 নিশ্চিত করছে যেটা, সেটা হচ্ছে 10 থেকে 12 মার্চের মধ্যে বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। হয় 10 তারিখ, না হলে 12 তারিখ। 10, 11, 12 এই 3 দিনের মধ্যে যে কোনো একদিন বসছে। স্পেসিফিকলি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি গণমাধ্যমকে জানিয়েছেন যে 12 তারিখে নতুন সংসদের প্রথম অধিবেশন বসছে। তিনি সাথে এটাও যোগ করেছেন যে 12 তারিখ না হলেও তার 1-2 দিন আগেও বসতে পারে, তবে পরে না। তার মানে তিনি 12 তারিখকে স্পেসিফিক বললেও সেটা 10 অথবা 11 তারিখেও হতে পারে। সেই ক্ষেত্রে যদি মার্চের 10 তারিখে কিংবা 12 তারিখে অধিবেশন বসে, তাহলে এপ্রিলের মানে 10 তারিখে বসলে এপ্রিলের 9 তারিখে 1 মাস পূরণ হয়ে যাবে, যেহেতু 30 দিন পূরণ হয়ে যাবে, যেহেতু মার্চ মাস হচ্ছে 31শে মাস। 30 দিন পূরণ হতে এপ্রিলের 9 তারিখ হবে যদি 10 তারিখে সংসদ বসে, আর 12 তারিখে বসলে 11 তারিখ হবে। তার মানে আপনি 9 থেকে 11 এই অর্থাৎ একেবারে গড়ে বলা যায় 10 অথবা 11 তারিখের মধ্যে আওয়ামী লীগের ওপরে যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা উঠে যেতে পারে স্বয়ংক্রিয়ভাবে, এবং সেই নিষেধাজ্ঞা উঠে যাওয়ার ফলে এপ্রিলের 11-12 তারিখের পর থেকে আওয়ামী লীগ তার স্বাভাবিক রাজনীতি করতে পারবে, হয়তোবা সেই প্রক্রিয়ার দিকেই যাচ্ছে সমস্ত পরিস্থিতি। তার মানে এটা না যে ওই সময়ের মধ্যে শেখ হাসিনা ফিরবেন, শেখ হাসিনাকে ফিরিয়ে এনে তাকে রাজনীতি করতে দেওয়া হবে, কিংবা আওয়ামী লীগের অভিযুক্ত মন্ত্রীদের মানে বিনা দ্বিধায় ফিরতে দেওয়া হবে, ফিরে তারা রাজনীতি করতে পারবেন, কিংবা কারাগারে যারা রয়েছেন তাদের মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে, তাদেরকে মুক্তি দিয়ে দেওয়া হবে, মানে চূড়ান্তভাবে যাদের বিরুদ্ধে অনেক বেশি অভিযোগ তাদেরকে মুক্তি দিয়ে দেওয়া হবে, সেগুলো কিন্তু বলছি না। সেগুলো বিএনপি কি করবে সেটা বিএনপির পরবর্তীতে সিদ্ধান্ত কোন প্রক্রিয়ায় যাচ্ছে পরবর্তীতে সেগুলো বোঝা যাবে। কিন্তু আপাত দৃষ্টিতে যে ব্যাপারটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরছে, এবং সম্ভবত যে তৃতীয় পথ সংসদে প্রফেসর ইউনূস সরকারের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের গ্রহণযোগ্যতা তৈরি না করার মাধ্যমে সেই সিদ্ধান্ত অটোমেটিকলি বাতিল হয়ে যাওয়ার ফলেই আওয়ামী লীগ এপ্রিলের 10 থেকে 12 তারিখের মধ্যে রাজনীতিতে ফিরে আসছে। এটা ব্যক্তিগতভাবে আমার বিশ্লেষণ। ব্যাপারটা ভিন্নও হতে পারে, ব্যাপারটা যে কোনো সময় পাল্টে যেতেও পারে, তবে এটা নিশ্চিত যে বিএনপি এই নির্বাহী আদেশের সিদ্ধান্ত আরেকটা নির্বাহী আদেশে বাতিল করবে না। শেষ পর্যন্ত তারা সংসদের আশ্রয় নেবে বলেই ব্যক্তিগতভাবে বিভিন্ন বিষয় পর্যালোচনা করে আমার কাছে সেটাই মনে হয়। 16-17 মাসে যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা ছিল, তারা বাংলাদেশটাকে দুর্নীতির সদর দপ্তর বানিয়ে ফেলেছে। এই 12 ফেব্রুয়ারি নির্বাচনের পরে তাদের সকল আমলনামা আস্তে আস্তে ফাঁস হচ্ছে। এই যে উপদেষ্টা ছিল ক্রিয় উপদেষ্টা আসিফ মাহমুদ, তার তো আমলনামা মোটামুটি সে উপদেষ্টা থাকা অবস্থায় ফাঁস হয়েছে। এখন বিভিন্ন আমলনামা ফাঁস হচ্ছে। সে মানি লন্ডারিং এর মাধ্যমে 4টা দেশের মধ্যে 11,000 কোটি টাকা পাচার করেছে। শুধু তাই নয়, এই আইনমন্ত্রী আসিফ নজরুলও তার বউ শিলাকে দিয়ে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে। সকল টাকা বিদেশে পাচার করেছে তার বউ শিলার মাধ্যমে। এবং এই যে ডাস্টবিন শফিক আছে, বড় বড় চাপা মারত, গালবাজি করে করে মিডিয়া গরম রাখতো, সেও নাকি 2,000 কোটি টাকা আত্মসাৎ করেছে। আরে ভাই, এই টাকাগুলো কাদের? এই টাকাগুলো আমার আপনার। এরা জনগণের থেকে টাকা চুষে নিয়ে সেই টাকা তারা বিদেশ পাচার করেছে। আর তারা বড় বড় গালবাজি করতো, বড় বড় চাপাবাজি করতো। আওয়ামী লীগের আমলে নাকি অনেক বেশি দুর্নীতি হয়েছে। আওয়ামী লীগের নেতারা নাকি হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে বেগম পাড়ায় শুধু ঘর আর ঘর কিনেছে। আমার একটা জিনিস, আমি সবসময় সত্য হলে সত্য কথাগুলো মেনে নিই। এ সকল কথা একদমই সত্য, একটাও মিথ্যা না। কিন্তু আমার কথা হচ্ছে, আওয়ামী লীগের নেতারা খারাপ ছিল, কিন্তু তোমরা তো সেম কাজ করছো। তাহলে আওয়ামী লীগের পতন করে লাভ কি হলো? তোমরা নতুন বন্দোবস্তের কথা বলেছিলে, আর আওয়ামী লীগের নেতারা 16 বছরে যা করতে পারেনি তোমরা সেটা 16-17 মাসে করে দেখিয়েছো। শেখ হাসিনা বলেছিল আমার একজন এপিএস 400 কোটি টাকার মালিক হয়ে গিয়েছে। তোমরা এই নিয়ে সারা বাংলাদেশ তোলপাড় করে ফেলেছিল যে এত বড় দুর্নীতি করে ফেলেছে শেখ হাসিনার এপিএস 400 কোটি টাকার মালিক হয়ে গিয়েছে। আরে ভাই, সেটা 16 বছর ক্ষমতা থাকার পরে আওয়ামী লীগের প্রধানমন্ত্রী যিনি বা সভানেত্রী শেখ হাসিনার এপিএস 400 কোটি টাকার মালিক হয়ে গিয়েছিল, যার কাছে এত ক্ষমতা থাকার পর। আর তোমরা 16-17 মাসে এই আসিফ মাহমুদের এপিএসি 300 থেকে 350 কোটি টাকা লোপাট করে ফেলেছে দুর্নীতির দায় তার উপর এসেছিল মাত্র 6-7 মাসের মধ্যে। তার মানে তোমরা কত বড় দুর্নীতিবাজ, বড় বড় চাপাবাজি করেছিল, কিন্তু কাজের বেলা তোমরা কিছু করে দেখাতে পারোনি। কথা বুঝো নাই? সে কারণে জালালউদ্দিন রুমি একটা কথা বলেছিলেন যে মশারের নিচে বসে জিকির করা অনেক সোজা, টাকার উপর ঘুমিয়ে সৎ থাকা অনেক কঠিন। যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তোমরা মশার নিচে বসে বসে আওয়ামী লীগের দেদারসে সমালোচনা করেছো। আওয়ামী লীগ এই করেছে, আওয়ামী লীগ সেই করেছে, আওয়ামী লীগ ফেসিস্ট, আওয়ামী লীগ শুধু মুক্তিযোদ্ধাদেরকে কোটার মাধ্যমে চাকরিতে ঢুকায় আর কাউকে চাকরিতে নেয় না। এমন কোনো প্রপাগান্ডা নাই, তোমরা ছড়াও না। সত্যও আছে। কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের পর যখন তোমরাই ক্ষমতার চেয়ারে বসেছিলে, তোমাদের প্রতিনিধি উপদেষ্টা হয়েছিল, তোমরা টাকার নেশায় মত্ত হয়ে গিয়েছো। শেখ হাসিনার নেতারা যা করে দেখাতে পারেনি তোমরা সেটাই করেছো। জনগণের থেকে টাকা চুষে নিয়ে সেই টাকা বিদেশে পাচার করেছো। এই আসিফ মাহমুদ এবং এই আসিফ নজরুল এই দুইজন সুইজারল্যান্ডে গিয়ে সুইস ব্যাংক অ্যাকাউন্ট খুলে এসেছে উপদেষ্টা হওয়ার পরপরই। ফ্রান্সে গিয়ে আবার পিনাকির সাথে দেখা করেছে আসিফ মাহমুদ। এগুলো কি আমরা জানি না? সুইস ব্যাংকে অ্যাকাউন্ট খুলে তারপরে দেদারসে লোপাট শুরু করে দিয়েছে। আসিফ মাহমুদ সুইস ব্যাংকে টাকা পাঠানো শুরু করে দিয়েছে, আর আসিফ নজরুল তার বইয়ের মাধ্যমে বিদেশে টাকা পাচার করেছে। মাহফুজ আলম
তার ভাই যেটা ছিল অস্ট্রেলিয়া, তার মাধ্যমে বিদেশে টাকা পাচার করেছে। আর এই ডাস্টবিন শফিক 2,000 কোটি টাকা আত্মসাৎ করেছে, আরো 1,000 কোটি টাকা বিদেশে পাচার করেছে। এগুলার বিচার করতে হবে এবং এই বাটপার আসিফ নজরুল, এই ডাস্টবিন শফিক, এই আসিফ মাহমুদকে গ্রেপ্তার করতে হবে। সেটা দুর্নীতি করেছে, এই ক্রিয়া মন্ত্রণালয় এখন সকলেই বলছে এত কিছু প্রমাণ থাকার পরেও কেন তাকে গ্রেপ্তার করা হবে না। ডাস্টবিন শফিক যে দুর্নীতি করেছে সকল নিউজ মিডিয়া এটা আছে, তাকে কেন গ্রেপ্তার করা হবে না। আসিফ নজরুল যে দুর্নীতি করেছে সকল কিছু প্রুফ সহ আছে, তাকে কেন গ্রেপ্তার করা হবে না। তাহলে তো বাংলাদেশের মধ্যে দুর্নীতি করে সকলে পার পেয়ে যাবে। কেন দুর্নীতি দমন কমিশন খোলা হয়েছে? এই দুর্নীতি দমন কমিশনও কি দুর্নীতি করে? বাংলাদেশে যতদিন পর্যন্ত নিজেরা মন থেকে ভালো হবো না, ততদিন পর্যন্ত বাংলাদেশে দুর্নীতি দমন করতে পারবো না। এই দুর্নীতি দমন কমিশনকে দমন করার জন্য আরেকটা দুর্নীতি দমন কমিশন খুলতে হবে, ওই আরেকটা দুর্নীতি দমন কমিশনকে দমন করার জন্য আরেকটা দুর্নীতি দমন কমিশন খুলতে হবে। এভাবে শুধু খুলতেই থাকতে হবে দুর্নীতি দমন কমিশন কিন্তু দুর্নীতি দমন হবে না। কারণ নিজেদের থেকে আগে ঠিক হতে হবে। একটা জিনিস মাথায় রাখবেন, মনীষীরা বলে চিত্ত থেকে চেতনা, চেতনা থেকে মন। আমাদের আগে চিত্ত পরিষ্কার করতে হবে, চিত্ত পরিষ্কার হলে চেতনা পরিষ্কার হবে, চেতনা পরিষ্কার হলে আমাদের মন পরিষ্কার হবে। যতক্ষণ পর্যন্ত আমাদের মন এবং বিবেক পরিষ্কার হবে না, ততক্ষণ পর্যন্ত দুর্নীতিও দমন করতে পারবেন না। বাংলাদেশের মধ্যে ফ্যাসিস্ট আসতেই থাকবে এবং বাংলাদেশে এরকম তলাবিহীন জুড়ি হতেই থাকবে। কারণ মানুষের সবচেয়ে বড় আদালত হচ্ছে বিবেক। এই বিবেকটাই তো আমাদের ধ্বংস হয়ে গিয়েছে। ও কথাই আছে না, পাকিস্তান আমলের একজন স্পিকার বলেছিল না, পাতলা দুধে পাতলা সর জন্মে। আমাদের এই বাঙালিরা জাতি হিসেবে যেমন, আমাদের নেতারাও তেমন জন্মগ্রহণ করে। সে কারণে তারা নেতা হওয়ার পরে সকল কিছু ভুলে যায়, তখন তারা টাকার নেশায় মত্ত হয়ে যায়। ওই ক্ষমতার চেয়ারে বসলে তারা লোপাট শুরু করে, দুর্নীতি শুরু করে। যেই ক্ষমতার চেয়ারে বসে না কেন, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, এবং এই টোকাইরও তো বসে তাদেরকে দেখেছি, তারা বলেন এই ডক্টর ইউনূসের টাকা পয়সার অভাব আছে, হাজার হাজার কোটি কোটি টাকার মালিক, তার 14 খানদান খাইও শেষ করতে পারবে না, তার আবার 87 হয়ে গিয়েছে, সে মরে গেলে কোথায় মরে ভূত হয়ে যাবে। সেও টাকার নেশা, ক্ষমতার নেশা তারও। এটাই হচ্ছে রিয়েলিটি। ক্ষমতার নেশা, টাকার নেশা মানুষকে ঘুমাতে দেয় না। কথা বুঝেন নাই? কিন্তু আমাদের তার উল্টা হওয়ার কথা ছিল। আমরা কিন্তু সেটা না করে আমরা টাকার নেশায়, ক্ষমতার নেশায় বিভোর হয়ে গিয়েছি। আমরা টাকার নেশায়, ক্ষমতার নেশায় ওকে মেরে ফেলছি, ওকে গুম করছি, ওর নামে মিথ্যা কথা ছড়াচ্ছি, এবং জাতির যারা নায়ক ছিল আমাদের বাংলাদেশটাকে এনে দিয়েছে তাদের নামে প্রপাগান্ডা ছড়াচ্ছি, তাদের মোরাল ভেঙে দিচ্ছি, একমাত্র ক্ষমতা ধরে রাখার জন্য এবং মানুষকে বিভ্রান্ত করার জন্য। এভাবে 16-17 মাস বাংলাদেশ চলেছে। একটা দেশ মিথ্যার উপর দিয়ে চলতে পারে না, একটা দেশ মিথ্যার উপর দিয়ে বেশি দিন টিকে থাকতে পারে না। শেখ হাসিনা 16 বছরে বাংলাদেশকে যেভাবে মাথা উঁচু করে দাঁড় করিয়েছিল, এই 16-17 মাসে সেটা একেবারে ধূলিসাৎ করে দিয়েছে। আল্লাহ জানে বিএনপি এখন ক্ষমতা এসেছে, বিএনপি কিভাবে রাষ্ট্র পরিচালনা করে। বিএনপি যদি 2001 থেকে 2006 সালের মতো রাষ্ট্র পরিচালনা করে, আবারও দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন হবে, আবারও 64 জেলার মধ্যে 63 জেলায় বোমা বিস্ফোরণ হবে, আবারও জঙ্গিদের আস্ফালন হবে। তাই যা কিছু হোক না কেন, যারা এই উপদেষ্টা পদে ছিল, যারা দুর্নীতির সাথে যুক্ত ছিল, যে 3 জনের নাম বলেছি, আসিফ নজরুল, ডাস্টবিন শফিক এবং আসিফ মাহমুদ, তাদেরকে গ্রেপ্তার করতেই হবে। আপনাদেরকে যতই সহযোগিতা করে ক্ষমতা আসার জন্য, কিন্তু দুর্নীতিবাজদেরকে ছাড়া যাবে না। তারা এখনো দেশে আছে, এই সুযোগ সীমিত সময়ের জন্য। তা না হলে জনগণ আইন হাতে তুলে নিবে, এদেরকে ধরে ধরে ধোলাই দিবে আর টাকার হিসাব নিবে। আইজিপির পর এবার কি তবে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের পালা? বিএনপি সরকারের ভেতরে এবং বাইরে দলটির নীতি নির্ধারণী মহলে জোর গুঞ্জন চলছে যে বর্তমান সেনাপ্রধানকে তার মেয়াদ শেষ হওয়ার আগেই অব্যাহতি দেওয়া হতে পারে। জেনারেল ওয়াকারুজ্জামানের নিয়োগ হয়েছিল আওয়ামী লীগ সরকারের সময়ে, যা বর্তমান ক্ষমতাসীনদের কাছে অস্বস্তির কারণ। বিএনপি পন্থী রাজনৈতিক এবং সুশীল সমাজের একটি অংশ বা বড় অংশ মনে করে যে যদিও আগস্টে বা 5ই আগস্টে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করায় ওয়াকারুজ্জামানের ভূমিকা ছিল উজ্জ্বল, তবুও তার উপর জামায়াত বা আওয়ামী লীগের প্রচ্ছন্ন প্রভাব থাকতে পারে। জামায়াত বর্তমানে বিএনপির প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ, সেই হিসাবে বিবেচিত হওয়ায় বিএনপি সরকার সামরিক এবং বেসামরিক প্রশাসনে গুরুত্বপূর্ণ পদগুলোতে এমন কাউকে রাখতে চাইছে না যার সঙ্গে বিএনপির আদর্শিক দ্বন্দ্বের বিন্দুমাত্র ঘাটতি থাকতে পারে, এমন কাউকে পদে রাখতে চাইছে না। নিরাপত্তা বিশ্লেষকদের অনেকেই বলছেন যে সেনাপ্রধানের পদ পরিবর্তন কেবল একজন ব্যক্তির পদ পরিবর্তন নয়, এটি দেশের সামরিক নীতি এবং নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের প্রভাব ফেলতে পারে। সেনাবাহিনীর ভেতর থেকে বিএনপি বিরোধী বা বিগত সরকারের অনুগত কোনো প্রভাব বলয় যাতে সক্রিয় না থাকতে পারে, সেজন্যই এই পরিবর্তনের তোড়জোড়। যদি শেষ পর্যন্ত জেনারেল ওয়াকারুজ্জামানের অপসারণ ঘটে, তবে পরবর্তী সেনাপ্রধান কে হবেন তা নিয়ে সামরিক এবং রাজনৈতিক মহলে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। 2024 সালের 24শে জুন দায়িত্ব নেওয়া জেনারেল ওয়াকারের মেয়াদ 2027 সাল পর্যন্ত থাকলেও বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সেই সময়সীমা অর্থহীন হয়ে পড়েছে। জ্যেষ্ঠতার ক্রম এবং রাজনৈতিক সমীকরণ মিলিয়ে পরবর্তী সেনাপ্রধান হিসেবে বেশ কয়েকটি নাম আলোচনা রয়েছে। জেনারেল ওয়াকারের ব্যাচমেট বা সমসাময়িক জ্যেষ্ঠ কর্মকর্তারা অনেকেই, যাদেরকে ইতিমধ্যে অবসরে পাঠানো হয়েছে, কারো বিরুদ্ধে মামলা চলছে, কাউকে শাস্তির আওতায় আনা হচ্ছে। ফলে জ্যেষ্ঠতার ভিত্তিতে পরবর্তী সম্ভাব্য নাম হিসেবে উঠে আসছে লেফটেন্যান্ট জেনারেল শামীমের কথা। তালিকার পরবর্তী নামগুলো মূলত কনিষ্ঠ কর্মকর্তাদের, যারা আওয়ামী লীগ সরকারের পতনের পর দ্রুত পদোন্নতি পেয়েছেন। এদের মধ্যে লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান এবং বর্তমান কোয়ার্টার মাস্টার জেনারেল বা কিউএমজি জেনারেল ফয়জুর রহমানের নাম বিশেষভাবে আলোচিত হচ্ছে। এছাড়াও লেফটেন্যান্ট জেনারেল মইনুর রহমানের নামও শোনা যাচ্ছে। সেনাপ্রধানের বিদায়ের এই গুঞ্জনের পেছনে কেবল বর্তমান সরকারের ইচ্ছা নয়, বরং বিগত অন্তর্বর্তীকালীন সরকারের বা ইউনূস সরকারের সময়কালের কিছু স্পর্শকাতর ভূ রাজনৈতিক এবং অভ্যন্তরীণ দ্বন্দ্বের ইতিহাসও জড়িত।
গত 18 মাসে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সেনাপ্রধানের মধ্যকার সম্পর্ক নিয়ে গণমাধ্যমেই যা প্রচার হয়েছে, পর্দার আড়ালের ঘটনা ছিল তার সম্পূর্ণ বিপরীত। তথাকথিত অনুসন্ধানী সাংবাদিকতা যা প্রকাশ করতে ব্যর্থ হয়েছে তা হলো নির্বাচন এবং রোহিঙ্গা ইস্যুতে মানবিক করিডোর স্থাপন নিয়ে সেনাপ্রধান এবং প্রধান উপদেষ্টার মধ্যে তীব্র মতদ্বৈধতা ছিল। তা তুঙ্গে উঠে যায় যখন সেনাপ্রধানের মাথার উপর একজন নিরাপত্তা উপদেষ্টাকে বসানো হয় যিনি মার্কিন নাগরিক। মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘের চাপে রাখাইনে মানবিক করিডোর চালু এবং মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের অফিস স্থাপনের নামে বিদেশি সামরিক উপস্থিতির যে পরিকল্পনা করা হয়েছিল তা দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি হিসেবে দেখেছিলেন সেনাপ্রধান। ডক্টর ইউনূস চেয়েছিলেন দীর্ঘমেয়াদে ক্ষমতায় থেকে এই আন্তর্জাতিক এজেন্ডাগুলোর বাস্তবায়ন করতে, যার জন্য সেনাপ্রধানের সমর্থন জরুরি ছিল। কিন্তু জেনারেল ওয়াকার রোহিঙ্গা প্রত্যাবর্ষণের আগে কোনো করিডোর স্থাপনে রাজি হননি এবং দ্রুত নির্বাচনের পক্ষে অনড় অবস্থান নিয়েছিলেন। এই দ্বান্দ্বিক পরিস্থিতির চূড়ান্ত রূপ দেখা গিয়েছিল যখন প্রধান উপদেষ্টা কৌশলে সেনাপ্রধানকে সরিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছিলেন। প্রিন্সিপাল স্টাফ অফিসার বা পিএসও এসএম কামরুল হাসানকে ব্যবহার করে 3 বাহিনীর প্রধানদের চাকরিচ্যুতির বিজ্ঞাপন পর্যন্ত প্রস্তুত করা হয়েছিল বলে জানা যায়। কিন্তু ক্যান্টনমেন্টের তীব্র প্রতিক্রিয়া এবং সেনাপ্রধানের দৃঢ় অবস্থানের কারণে সেই অ্যাডমিনিস্ট্রেটিভ কু বা প্রশাসনিক অভ্যুত্থান ব্যর্থ হয়। জেনারেল ওয়াকার স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন তিনি সৈনিক হিসাবে সংবিধান এবং সার্বভৌমত্বের শপথ ভঙ্গ করবেন না এবং কোনো বিদেশি এজেন্ডা বাস্তবায়নে দেশের স্বার্থ জলাঞ্জলি দেবেন না। এটা শোনা কথা, এটা সত্য মিথ্যা জানা যায় না। তবুও মূলত জেনারেল ওয়াকারের খানিকটা অনমনীয় অবস্থানের কারণেই হয়তো ডক্টর ইউনূস তার দীর্ঘমেয়াদী ক্ষমতার স্বপ্ন বিসর্জন দিয়ে নির্বাচন দিতে বাধ্য হন। অথচ ভাগ্যের নির্মম পরিহাস এই যে সেনাপ্রধানের কারণে ইউনূস নির্বাচন দিতে বাধ্য হলো, তারেক রহমানকে ফেরানো গেল এবং বিএনপি ক্ষমতায় আসার সুযোগ পেল, তারেক রহমান প্রধানমন্ত্রী হলো। আজ সেই বিএনপি সরকারের আমলেই সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের পদ অনিশ্চয়তার মুখে পড়েছে। তো দর্শক, দেখলেন আজকের সবগুলো ভিডিও। আর এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।